জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি মাহবুবা জালিন ডানা। নোয়াখালীর বেগমগঞ্জে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে একই পরিবারের 7 জন নিহত হয়েছেন। ভোর 5:30টার দিকে উপজেলার জগদীশপুরে ঢাকা থেকে আসা লক্ষ্মীপুরগামী একটি মাইক্রোবাস খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মা কবিতা ও মেয়ে মিম নিহত হন। এ সময় আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হলে মারা যান আরও 5 জন। নিহতদের সবাই নারী ও শিশু। প্রত্যক্ষদর্শীরা জানান, লক্ষ্মীপুরের হাজিরপাড়ার চৌপল্লী গ্রামের ওমান প্রবাসী বাহার উদ্দিন স্বজনদের নিয়ে ঢাকা থেকে মাইক্রোবাস যোগে বাড়ি ফিরছিলেন। ভোরে মাইক্রোবাসটি জগদীশপুরে নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। এতে 7 জন নিহত হন। নিহতরা হলেন ফয়জুন্নেসা, খুরশিদা বেগম, কবিতা বেগম, লাবণী বেগম, রেশমি আক্তার, মিম আক্তার ও লামিয়া আক্তার। এদিকে একই পরিবারের 7 জন নিহতের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। চন্দ্রগঞ্জ পূর্ব বাজারের কাছাকাছি আসছিলেন, গাড়ি নিমিত্ত ধারায় খালের সাইডে পড়ে গেছে। খালে পড়ে যায়, ওখানে 7 জন মারা গেছে। উনি হয় আমার নানুর বোন, বোনের ছেলে মেয়ে নাতিন সবাই। এই একজন লোক পাওয়া গেছে, উনি হাইস থেকে উঠে এসেছে। ও বলে যে আমার আত্মীয় স্বজন সবাই, আমরা 4 জন এখান থেকে পুরুষ মানুষ উঠে এসেছি। 7 জনের মধ্যে 3 জন বাচ্চা ছিল আর বাকি 4 জন মহিলা ছিল। দর্শক, এ বিষয়ে আরো জানাতে লক্ষ্মীপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী পলাশ সাহা। পলাশ, 7 জন নিহতের ঘটনায় এলাকার সার্বিক পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন জানাবেন, ও দাফনের বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে? মাহবুবা যেমনটি জানাচ্ছিলেন, ওমান প্রবাসী লক্ষ্মীপুরের যে বাহার উদ্দিন, তিনি দীর্ঘ 2.5 বছর পর দেশে ফিরছিলেন এবং তাকে আনতে তার পরিবারের মোট 11 সদস্য গতকাল ঢাকায় যে বিমানবন্দর, সে বিমানবন্দরে যায় এবং আসার পথে সড়ক দুর্ঘটনায় তার পরিবারের মোট 7 জন মারা গিয়েছে। এখানকার যে প্রবাসী যে বাহার উদ্দিন, তার সাথে আমি কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছেন যে ঢাকা যে বিমানবন্দরে তার পরিবারের সদস্যরা আনতে যায় এবং আনার পথে কিন্তু তার যে চালক, রাতের বেলা চালকের চোখে ঘুম ছিল এবং তাকে বারবার সতর্ক করা হয়েছিল চালককে, যাতে সে গাড়ি থামিয়ে বিশ্রাম নিয়ে আবারও গাড়ি চালায়, কিন্তু চালক সে কথা শোনেনি। সে তাদেরকে নিয়ে তাদের কথা অমান্য করে গাড়ি চালিয়ে আসছিল এবং এক পর্যায়ে বাড়ি থেকে প্রায় 10 কিলোমিটার আগে নোয়াখালীর যে বেগমগঞ্জ, সেই বেগমগঞ্জের চন্দ্রগঞ্জ পূর্ব বাজারে যখন তাদেরকে বহনকারী যে মাইক্রোবাসটি সেটি যখন আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী যে খাল, সেই খালে পড়ে যায় এবং মাইক্রোবাসটি শীততাপ নিয়ন্ত্রিত থাকার কারণে সেটির দরজা এবং জানালা এগুলো লক করা অবস্থায় ছিল। তবে তিনি যেমনটি জানিয়েছিলেন যে মাইক্রোবাসটি পড়ার পরপরই তাৎক্ষণিক ডুবে যায়নি, সেটি ধীরে ধীরে ডুবছিল। তবে চালক যিনি ছিলেন, তিনি তার পাশের যে জানালার যে কাঁচ সেটি নামিয়ে তিনি পালিয়ে যান এবং যে দরজার যে লক সেটি না খুলে তিনি পালিয়ে যান এবং এই পালিয়ে যাওয়ার কারণে এখানকার যে মাইক্রোবাসে যে যারা ছিল, এর মধ্যে মোট যে 7 জন আছে একই পরিবারে, সে তার স্ত্রী, মা এবং তার ভাইয়ের সন্তান সহ মোট 7 জন মারা যায় এবং মরদেহগুলো লক্ষ্মীপুরের যে উত্তর জয়পুর ইউনিয়নের যে চৌপল্লী তাদের যে কাশারি বাড়িতে আনার পরে এখানে একটি শোকের যে আবহাওয়া সেটি সৃষ্টি হয়েছে। আনন্দের একটি মুহূর্ত, তাৎক্ষণিক যে শোকের যে আবহাওয়া সেটি বিরাজ করছে এবং যে মৃত্যুর খবর শুনে তার আত্মীয় স্বজন এবং এলাকাবাসী এখানে এসে জড়ো হয়েছে এবং তাদের যে আহাজারিতে এখানকার যে পরিবেশ সেটি ভারী হয়ে উঠেছে এবং এখানকার এলাকাবাসীরা বলছেন যে চালকের অসতর্কতার কারণে আজকে যে এত বড় একটি দুর্ঘটনা ঘটলো এবং সেটির যে সুষ্ঠু একটি তদন্ত তারা দাবি করছেন। মাহবুবা, ধন্যবাদ আপনাকে। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলায় অভিযোগ গঠনের আদেশ দেওয়া হতে পারে আজ। সেই সঙ্গে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে 3য় দিনের সাক্ষ্য গ্রহণের কথা রয়েছে। সকালে আবু সাঈদ হত্যা মামলায় গ্রেপ্তার 6 আসামিকে ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়েছে। মামলার 30 আসামির বাকি 24 জন পলাতক রয়েছেন। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ হবে অভিযোগ গঠনের আদেশ। এদিকে শেখ হাসিনার মামলায় রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকেও আনা হয়েছে। আজ এ মামলার 3য় দিনের সাক্ষ্য গ্রহণ। এর আগে গেল 3রা ও 4ঠা আগস্ট 3 জন জুলাই যোদ্ধা সাক্ষ্য দিয়েছেন।
দর্শক, এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জিএম মাহমুদ। ট্রাইব্যুনালের শুনানি আর হাসিনা কামালের সাক্ষ্য গ্রহণ নিয়ে কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন? মাহবুবা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দুটো ট্রাইব্যুনালেই কিন্তু বিচারিক কার্যক্রম শুরু হয়েছে। সকাল 11:30টার দিকে কার্যক্রম শুরু হয়। ট্রাইব্যুনাল 2-এ চলছে আবু সাইদ হত্যাকাণ্ডের ঘটনায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের যে আদেশ, সেই আদেশের কার্যক্রম, এবং ট্রাইব্যুনাল 1-এ চলছে মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ। আজ কিন্তু তৃতীয় দিনের সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে এবং আজ সাক্ষ্য দিচ্ছেন রিনা মুরমুর নামে একজন শিক্ষার্থী, যিনি আবু সাইদকে যে গুলি করে হত্যা করা হয়েছে, অর্থাৎ আবু সাইদ হত্যাকাণ্ডের যে ঘটনাটির প্রত্যক্ষদর্শী হিসেবে তিনি আদালতে সেই সময়কার বর্ণনা উপস্থাপন করছেন। একই সাথে আরও একজন সাক্ষী আজ সাক্ষ্য দিবেন, এরকমটি কথা রয়েছে। তিনি একজন সাংবাদিক, তিনি রংপুরের একটি বেসরকারি টেলিভিশনের প্রতিনিধি, তো তারও সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে। এদিকে আবু সাইদ হত্যা মামলার একটি আনুষ্ঠানিক অভিযোগ গঠন ইতিমধ্যে হয়ে গিয়েছে এবং বিচারিক কার্যক্রম শুরু হয়েছে। হয়তো পরবর্তী সংবাদে জানাতে পারবো যে পরবর্তী বিচারিক যে তারিখ, সেই তারিখটি কবে হয় আমরা এখনও পর্যন্ত তারিখ পাইনি। অর্থাৎ দুটো মামলারই বিচারিক কার্যক্রম শুরু হয়ে গেছে। আমরা হয়তো পরবর্তী সংবাদে আরও আপডেট জানাতে পারবো। তো আপাতত এই ছিল আমার কাছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সর্বশেষ। মাহবুবা, ধন্যবাদ আপনাকে। বিএনপি ঘোষণাপত্রকে স্বাগত জানিয়েছে এবং এর মাধ্যমেই আগামী সমৃদ্ধশালী দেশ গড়ার সূচনা হলো বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তরের পক্ষে বলেও মত দেন তিনি। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মির্জা ফখরুল। বিএনপি এই ঘোষণাপত্রকে স্বাগত জানাচ্ছে। বিএনপি বিশ্বাস করে এই ঘোষণাপত্রে রাজনৈতিক দলগুলো যে অঙ্গীকার করেছে তা পালনের মধ্য দিয়ে এক নতুন গণতান্ত্রিক বাংলাদেশে রূপান্তরের কাজ শুরু হবে। সুযোগ সৃষ্টি হবে এক সাম্য, মানবিক মূল্যবোধ ও ন্যায় বিচারের ভিত্তিতে সত্যিকারের প্রগতিশীল সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণের প্রক্রিয়া। গোটা জাতি মনে করে অতি দ্রুত একটি নির্বাচন একমাত্র এখন পথ, যা দিয়ে আমরা বর্তমান রাজনৈতিক সংকট থেকে উত্তরণ করে গণতন্ত্রে উত্তরণ করতে পারি। লালমনিরহাটে তিস্তার পানি কমে 11 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তারপরও ভোগান্তি কমেনি নদী তীরবর্তী মানুষের। এতে সদর, আদিতমারি, কালীগঞ্জে এবং হাতীবান্ধায় 5,000-এর বেশি মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। দুর্গত এলাকার মানুষ বিশুদ্ধ পানি, শিশুদের খাবার, স্যানিটেশন সুবিধা এবং পশু খাদ্যের তীব্র সংকট দেখা দিয়েছে। কিছু যাতায়াত সড়ক ধসে পড়েছে এবং কৃষি জমি ও মাছ চাষে ক্ষতির আশঙ্কায় রয়েছেন স্থানীয়রা। যদিও গতকাল পানির চাপ নিয়ন্ত্রণে ডালিয়া ব্যারেজের 44টি জলকপাট খুলে দেওয়া হয়েছে। আজ 22শে শ্রাবণ। শ্রাবণের ঘন কালো বরিশধারার মতো বাঙালির মনেও সেদিন ঝরেছিল বিষাদের বৃষ্টি। বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জীবনের শেষ প্রায় 1 বছর সময় তার কেটেছিল রোগশয্যায়। 1347 বঙ্গাব্দে 75 বছর বয়সে মারা যান তিনি। রবীন্দ্রনাথ ঠাকুরকে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক মনে করা হয়। রবীন্দ্রনাথকে গুরুদেব, কবিগুরু ও বিশ্বকবি অভিধায় ভূষিত করা হয়। 1913 সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য তিনি এশীয়দের মধ্যে সাহিত্যে প্রথম নোবেল পুরস্কার লাভ করেন। 1915 সালে ব্রিটিশ সরকারের নাইট উপাধি লাভ করেন। নারীদের অনূর্ধ্ব 20 এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে স্বাগতিক লাওসের বিপক্ষে আজ মাঠে নামবে বাংলাদেশ। নিউ লাওস ন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচ শুরু বাংলাদেশ সময় সন্ধ্যা 6:30টায়। এইচ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচ সামনে রেখে ভিয়েন্তিয়ানে অনুশীলনে ঘাম ঝরিয়েছেন পিটার বাটলারের শিশুরা। শক্তিশালী প্রতিপক্ষের দুর্বলতাগুলো কাজে লাগিয়ে জয় নিয়ে বাছাই পর্ব শুরু করতে চান আফিদা সাগরিকারা। অনূর্ধ্ব 20 সাফ শিরোপা জয়ের পাশাপাশি সিনিয়র দলের এশিয়ান কাপের মূল পর্ব নিশ্চিত করা দলের বেশিরভাগ ফুটবলারই রয়েছে এই দলে। তাই এইচ গ্রুপে শক্তিশালী দল হিসেবেই মাঠে নামবে লাল সবুজের তরুণীরা। এশিয়ান কাপের মূল পর্ব নিশ্চিত করতে প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। তবে আমাদের ফোকাস প্রথম ম্যাচে স্বাগতিক লাওসকে হারানো। উদ্বোধনী ম্যাচে জয় নিয়ে আমরা সামনে এগিয়ে যেতে চাই।
going on investment etc. আমরা এখানে এসেছি এফসি কাপ কোয়ালিফাই করার জন্য, তো আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব আমরা যেন ভালো খেলতে পারি প্রত্যেকটা ম্যাচে। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 2:45 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।